ভাবতেও পারিনি যে আমরা এসে আজ কোদলার ভিতরে প্রবেশ করব, সেই সুযোগটা হবে। এই দরজাটা দেখলে মনে হচ্ছে এটাকে বন্ধ করা হয়েছে পরবর্তীতে, কারণ আমি একটু এদিকে যদি ঘুরে দেখাই, ওটি আপনারা দেখলেন। এবং সব যে ফটো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা যাচ্ছি হচ্ছে কোদলা অযোধ্যার মঠে। এর আগে আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি ওখানে আমি বলেছিলাম যে কী দেখতে চান বা কোন ধরনের ভিডিও আপনারা চান। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই আমাকে ইনবক্সে এবং কমেন্টে মতামত জানিয়েছেন যে ভাই আপনাদের বাড়ির পাশেই তো অযোধ্যার মঠ বা কোদলার মঠ, ওইটা নিয়ে একটা ভিডিও বানান। তো আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো বিস্তারিত। তার আগে আজ হচ্ছে বাগেরহাট থেকে কোদলা মঠে কী করে যেতে হবে সেই রাস্তা, এবং বাগেরহাট থেকে কোদলা মঠ একদমই কাছে, বাগেরহাট সদরের খুবই কাছাকাছি, মাত্র 15 কিলোমিটার দূরে কোদলা। তো ভাবলাম যে আজ সকালে সাইকেলিং করতে করতেই চলে যাই সবাই মিলে। তো আমরা সকাল 5:45-এর দিকে বের হয়েছি। এখন আমরা 6:01 বাজে। আমরা কোদলার দিকে অলরেডি চলে আসছি, মানে যাচ্ছি, রাস্তায় আছি। আমরা এখন হচ্ছে মণিগঞ্জ সেতু থেকে, বা বাগেরহাটের যে মণিগঞ্জ না, এটাকে আপনারা যদি চিনতে চান, ভৈরব নদীর যে সেতু, ওটাকে মণিগঞ্জ সেতু বলা হয়। তো সেই সেতুর রাস্তাতে হচ্ছে আমরা মণিগঞ্জ ব্রিজের রাস্তায় আছি। এই রাস্তা থেকে আমরা এখন সরাসরি বাগেরহাট রূপসা যে পুরনো হাইওয়ে আছে সেই হাইওয়েতে উঠবো, এবং ওই হাইওয়ে দিয়ে আমরা সোজা চলে যাবো যাত্রাপুর বাজারে। এবং যাত্রাপুর বাজার থেকে ভিতরে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে অযোধ্যার বা কোদলার মঠ অবস্থিত। আমরা সেখানেই যাচ্ছি। তো সবাই আমাদের সঙ্গেই থাকুন, কথা হবে অনেক। আর কোদলা সম্পর্কে যতটুকু তথ্য এখানে দেওয়া যায় দিয়ে দেবো। আর পরবর্তী ভিডিওতে যখন কোদলা মঠ নিয়ে ডিটেলে একটা ভিডিও তৈরি হবে, সেখানে কোদলা মঠ সম্পর্কে বিস্তারিত বলবো। আমার সঙ্গে আছেন জোবাইরুল ইসলাম এবং বিমূর্ত শিয়াব ভাই। শিয়াব ভাই একটু তাকান, আমার সাইকেলটা দেখা যাচ্ছে না, আমার সাইকেলটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার সাইকেল। তো এক হাত দিয়ে ভিডিও করতেছে, অনেক কষ্ট হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওর সঙ্গে থাকুন। আর ঠিক আছে, ভিডিওর সঙ্গে থাকুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর বাগেরহাট থেকে কী করে কোদলায় যেতে হয় সহজ রাস্তায়, সেই লোকেশন সব উপলব্ধ নিয়ে দেবো। তো আসুন, উপভোগ করা যাক রাইডটা। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আমরা যাচ্ছি এখন কোদলাতে। আর এটি হচ্ছে সাইকেলিং করতে করতে একটা জায়গায় চোখ আটকে গেল তিনজনেরই। কারণ সেখানে ছিল নদী, আর সেই নদীর বাঁকের দুই পাশে দুইটা বাঁকে একদম কুয়াশাচ্ছন্ন, পুরো দেখতে অসাধারণ লাগতেছিল। তো নিজেকে আর বোঝাতে না পেরে তিনজন মিলে নদীর পাড়ে চলে এলাম। সাইকেল রেখে একটু এদিক ওদিকে দেখাদেখি করলাম।
জানি না ক্যামেরা ভিউতে কেমন লাগতেছে, তবে আসলে অসাধারণ দৃশ্য। যদি এখানে এরকম সময় একবার আসেন আপনারা যেতেই ইচ্ছে করবে না। তো সেরকম একটি সময়ে সেরকম একটি দৃশ্য উপভোগ করতেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যতটুকু সম্ভব। তো এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা কিছুক্ষণ বলতে এখানে বেশ খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বা ঘোরাঘুরি করার পরে আমরা আবার রওনা হব। তো চলুন আবার রওনা হওয়া যাক গন্তব্যের দিকে। বেশ খানিকক্ষণ সাইকেলিং করলাম। তো সাইকেলিং করে একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে, তো একটু ক্লান্তি দূর করার জন্য চায়ের দোকানে বসবো, চা খেতে খেতে একটু গল্প করবো, তারপরে আবার রওনা হবো। তো এখানকার চাটা কিন্তু খুব সুন্দর। যদি আপনারা এদিক থেকে যান কখনো বা এদিকে আসেন, অবশ্যই এখান থেকে একটু চা খেয়ে যাবেন। তো চা বানাতে বানাতে একটু দেখে আসি চায়ের ভিডিও। আমার একটা তো এখন আমরা যেখানে আছি এটি হচ্ছে যাত্রাপুর বাজার থেকে কোদলা যাওয়ার রাস্তা। তো রাস্তাটাকে আগে ভাঙা ছিল, এখন প্রচণ্ড সুন্দর রাস্তা, অনেক মজা পাওয়া যায়। আর যে জায়গাটা দিয়ে এখন সাইকেলিং করে যাচ্ছি সেই জায়গাটাতেই কিন্তু এই অঞ্চলের সব থেকে বড় রথের মেলা হয়। পুরো জায়গাটা জুড়ে প্রচুর মানুষের ভিড় থাকে। এবছর কিন্তু করোনার কারণে মেলা হয়নি, তারপরেও আমার কিছু ছবি তোলা ছিল রথের মেলায়, যদি পাই এর ভিতরে দেখাবো। আর সামনে যে একটা ভবন দেখতেছেন ছোট করে, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ মন্দির, এইটি হচ্ছে সেই রথ মন্দির। আর মন্দিরের ভিতরেই সেই বড় রথ রাখা আছে। তো এখানে কিন্তু শত শত মানুষের প্রচুর ভিড় হয় এই মেলায়, রথযাত্রার মেলার সময়, রথের মেলার সময়। এই যে সেই রথটি রাখা এখানে। তো যাত্রাপুর রথের মেলা বা এই যাত্রাপুরের যে বড় রথ বা এই অঞ্চলের সর্ববৃহৎ রথের মেলা সম্পর্কে যদি আপনারা জানতে চান বা এই রথের মেলার ভিডিও যদি দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি রথের মেলা নিয়ে বিস্তারিত সবকিছু নিয়ে একটা ভিডিও করব কিনা। যদি রথের মেলা নিয়ে আপনাদের ভিডিও দেখার আগ্রহ হয় বা এই রথ সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই রথের মেলা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর গল্প করতে করতে, সাইকেলিং করতে করতে আমরা প্রায় কোদলা মঠের কাছাকাছি চলে এসেছি। কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আমরা মঠের দিকেই যাব এবং মঠের দিকেই ঢুকবো। একটু সামনে গিয়েই বাম দিকে একটা টার্ন নিতে হবে, তারপরেই কোদলা মঠ। তো চলুন যাওয়া যাক, মঠে গিয়ে বাকি কথা হবে। নামটা আফসা উঠে গেছে। কোদলা মঠের রাস্তার দিকে তাকালেই বুঝতে পারবেন যে এদিকেই মঠ। এই রাস্তাটা এখন পর্যন্ত ঠিক হয়নি, ওখানে গাছে ঢেকে গেছে একেবারে। হ্যালো, এতক্ষণ সাইকেলিং করার পরে এখন কয়টা বাজে? এখন 7:13 বাজে। আমরা কোদলায়
5:45 আমরা রওনা হয়েছি এবং 6:13 বাজে এখন আমরা কোদলায় পৌঁছে গেছি এবং কোদলার সামনেই আমি দাঁড়িয়ে আছি, কোদলা মঠের সামনে, কোদলা মঠ বা অযোধ্যার মঠের সামনে দাঁড়িয়ে আছি। তো ভিতরের গেটটা খোলা আছে। আমরা আজ একটা জিনিস সবথেকে মজার কথা হচ্ছে এই গেটটা প্রায় সময় বন্ধ থাকে, তো আজ আমরা এই গেটটা খোলা পেয়েছি এবং ভিতরে প্রবেশ করব। এটা কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমরা এসে আজ কোদলার ভিতরে প্রবেশ করব, সেই সুযোগটা হবে। তো আজ যেহেতু সুযোগটা হয়ে গেছে কোদলার ভিতরে ঢোকার, তো এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিতরে যাবো এবং ভিতরটা কেমন দেখাবো। আমি জানি না, আমার মনে হয় ভিতরে আমরা অন্ধকার দেখবো, লাইট পাবো না, তারপরে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করবো। আমরা কোদলার ভিতরে যাবো, ব্যাক ক্যামেরা অন করবো, তা দেখতে থাকি ভিতরে কি আছে। একটু সাবধান, এই প্রথমবারের মতো কোদলার ভিতরে যাচ্ছি, জানি না ভিতরে তোমার উঠবো নাকি? কিসের ভয়? উঠে যাবা, তোমার গায়ে তো ওজন নাই, পড়লি ধরবানি, পড়ে গেলে ক্যাচ ধরবো না। তবে কালারটা এতক্ষণ তো মঠটি দেখলাম, এবার চলুন একটু মঠের ভিতর থেকে ঘুরে আসা যাক। দরজাটা খোলাই ছিল, তো অপেক্ষা না করে ভিতরে চলে যাচ্ছি। তো ভিতরে দেওয়ালটা অনেক মোটা এবং বেশ এখানে বেশ কয়েকটা পকেটের মতো জায়গা আছে। তো জায়গাটা ভিতরের স্পেসটা কিন্তু খুবই কম এবং আশপাশটা আমি ভিতরটা অন্ধকার, তাই ফ্ল্যাশ দিয়ে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে আরো একটা পকেট আছে, একটা ফটক আছে, এই পাশে একটা দরজা আছে, বা আমরা যে দরজা থেকে ঢুকেছি সেরকম একটা দরজা আছে এখানে, এবং আমরা যেখান থেকে ঢুকেছি সেখানে একটা দরজা আছে। আবার বাম দিকে, মানে ঢুকেই বাম দিকে কিন্তু আরো একটি দরজা আছে ভেতর থেকে যেগুলো দেখা যায়। আর উপরের দিকটা দেখালাম, উপরের দিকটা দেখুন, উপরের দিকের কিন্তু একটা গম্বুজাকৃতির সিলিং রয়েছে, মানে উপরের যে মঠের উপরেরটা একেবারে গম্বুজাকৃতির একটা সিলিং রয়েছে এবং ওটা ট্রাকটা দিয়ে ঘেরা। ইটের উপরে যে ট্রাকোটা দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে বাইরে কিন্তু অনেক মাটির তৈরি নকশা দেখেছি। বাইরের দেওয়ালে কিন্তু আবার একটা লেখা আছে, পুরো প্রাচীন একটা লেখা আছে, যেটা মাটির তৈরি। আর এখানে ভিতরটাও দেখছেন, এটা হচ্ছে দরজা থেকে ঢুকেই উপর দিকে যে উঁচু জায়গাটা, আর এটা হচ্ছে গম্বুজ। আর একটা জিনিস খেয়াল করলাম, বাইরে থেকে মঠটির উচ্চতা কিন্তু প্রচন্ড, মানে খুবই অনেক বড় উঁচু। আমি সঠিক মাপটা আসলে না দেখে বলতে পারবো না, তো মাপটা দিয়ে দেবো। বেশ উঁচু, 3 তলা বিল্ডিং বা 4 তলা বিল্ডিং সমান তো হবেই। কিন্তু ভেতরের দিকটা একটু লক্ষ্য করলে দেখবেন একদমই নিচা, মানে আমাদের একদমই নিচু বলতে আমাদের যে একতলা বিশিষ্ট যে বিল্ডিং গুলো আছে একদম ওইটুকু উঁচু হবে ভিতরের দিকটা, কিন্তু বাইরেটা কিন্তু বাইরে থেকে দেখলে কিন্তু মনে হয় অনেক বড় এবং ভিতরটা ফাঁপা। কিন্তু যদি এটা কি, ভিতরে একটা পিন পেয়েছি আসলে। তো যেখানে ছিলাম সেখানে চলে যাই। বাইরেটা অনেকটা ফাঁপা, তাহলে ভেতরটা কিন্তু ফাঁপা না, বাইরেটা অনেক উঁচু এবং ভিতরের এইখান জায়গাটা কিন্তু খুবই কম, মানে অনেক নিচ সিলিং। তার মানে মাঝখানটা কি পুরো ইট দিয়ে, মানে পুরোটাই কি ইটের তৈরি, নাকি ভিতরটা অন্য কোনো রহস্য আছে?
তো আমার জানা মতে আমি আর জানি না কোনো রহস্য আছে কিনা বা উপরের ফাঁকা জায়গায় অন্য কিছু আছে কিনা। তো এটা সম্পর্কে আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন যে উপরে ফাঁপা জায়গা, উপরের জায়গাটা এরকম কেন, পুরোটা কি ইট দেওয়া না ভিতরে জায়গা ফাঁপা কিছু আছে, এটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। ও আর একটু বাইরে ঘোরাঘুরি করে কিন্তু আমি আরেকটি রহস্য পেয়েছি, যেটা নিয়ে আপনাদেরকে আমি একটু বলবো। আমি জানি না, এখানে কিন্তু মোট 4টি দরজা আছে। আমার মনে হয় 4টি দরজা আছে, কারণ 3টি দরজা, একটা দরজা কিন্তু বন্ধ আছে। এবার একটু বাইরে থেকে আপনাদের উচ্চতাটা আবার একটু দেখিয়ে দিই। এটা কিন্তু মানে মনে হচ্ছে 3 ভাগের 1 ভাগও ভিতরে কিন্তু জায়গা না, পুরোটা কিন্তু ফাঁপা। তো বাইরের রহস্যটা একটু ঘুরবো, আর উপরে একটা রহস্য তো আছেই। সব মিলিয়ে কিন্তু মঠটি কম রহস্যময় নয়। আমরা একটা সাদামাটা মঠ দেখছি, কিছু মাটির নকশা দেখছি, টেরাকোটা দেখছি, কিন্তু এই মঠটি কিন্তু কম রহস্যময় নয়। কারণ এর ভেতরটা যতটুকু জায়গা নিয়ে ভেতরটা তৈরি, বাইরেটা কিন্তু তার 3 গুণেরও বেশি জায়গা নিয়ে তৈরি। তো এবার বাইরের দিকটা একটু ঘুরে আসা যাক। তো পুরো এখানে যে এইটা দেখতেছেন, আমি এইদিকে যে একটা দরজা দেখিয়েছি, এই দরজাটা দেখলে মনে হচ্ছে এটাকে বন্ধ করা হয়েছে পরবর্তীতে। কারণ আমি একটু এদিকে যদি ঘুরে দেখাই, ওটি আপনারা দেখলেন, এবং সব যে ফটকগুলো আছে, বাকি সব ফটকগুলো, এটা পিছনের দিকে, একদম পিছনের দিকের ফটকগুলোও কিন্তু একদম আপনি দেখবেন উপরটাতে, এই যে উপরটা যে এরকম করে ডিজাইন করা একেবারে ফটকের মতোই। তো ওই দিক থেকে আমরা প্রবেশ করেছিলাম, এটা পিছনের দিক। তো সেই অনুযায়ী কিন্তু ওটাও, ওইটা ওপাশে যেটি ছিল ওইটাও কিন্তু একটি দরজা। তো আমরা এই দিক থেকে ঘুরবো আর বিষয়টি দেখবো। এখানে আরও একটি দরজা আছে। তো এখানে আরও একটা জিনিস আছে, সেটি হচ্ছে আপনারা এলে আপনারা রহস্যটি আরও বেশি রহস্য উন্মোচন করতে পারবেন বলে আমার মনে হয়। এই যে এই দিকে একটা দরজা আছে, দরজার নকশাটা, তবে ওই দরজার নকশাটা মনে হয় আরও বেশি। আমি আর একবার ওই দরজাটার কাছে যাব এবং দেখবো যে ওই দরজাটার নকশাটা একটু বেশি। তো এই দিকে কিন্তু একটা শিলালিপি আছে, এই যে উপরে, হ্যাঁ এই যে উপরে এইটা একটা শিলালিপি। এই যে একটা বট গাছ দেখতেছেন ছোট, হ্যাঁ এই বট গাছটা, ওখানে একটা শিলালিপি আছে। ওই যে ওইটা একটা শিলালিপি। হ্যাঁ, তো এই দরজাটার নকশা দেখলাম, সিম্পল একটা নকশা। ফ্রন্টে আমরা যেখান থেকে ঢুকেছিলাম, তো শিলালিপিটা এইদিকে। আসলে এইটা একটা রহস্য যে আসলে কোনটা এর মূল দরজা কোনটা ছিল, বা সবগুলো তো ছিল কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, সব থেকে মজার যে বিষয়টা, বা সব থেকে ভাবার যে বিষয়টা, সেটা হচ্ছে যে ফটোগুলো খোলা আছে, সব ফটোগুলোতে যে নকশাগুলো লাগানো বা যে ডিজাইনগুলো লাগানো, এই যে ফটকটা বন্ধ, এই ফটকটার ডিজাইনগুলো কিন্তু আরও বেশি। মানে সব জায়গার থেকে মনে হচ্ছে সব জায়গার নকশাগুলো এনে এই জায়গাটাতে ব্যবহার করা হয়েছে। কেন বা কিসের জন্য এই জায়গায় এত, মানে এত কেন এত টেরাকোটা এখানে কেন ব্যবহার করা হলো? সব থেকে বেশি টেরাকোটা মনে হয় এই সাইডটায় ব্যবহৃত হয়েছে। আসলে আমি বিষয়টা বুঝতে পারতেছি না। মানে এটা রহস্য, প্রকৃতির কিছু রহস্য সবসময় থেকেই যায়। এই রহস্যটাও একটা রহস্য যে সব দরজাগুলো সিম্পল, অল্প কিছু নকশা দেওয়া, কিন্তু স্পেশালি এইটাতে কিন্তু একটা মানে করা, সিরিজ করা, মানে পুরো সাজিয়ে গুছিয়ে পয়েন্ট করে নকশাগুলো করা, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু সেটি বোঝা যায়। তো জানি না এই দরজার পিছনে কি আছে, বা এই দরজাটা বন্ধ করার রহস্যটা কি, আর সব থেকে বেশি নকশা এই দরজাটারে কেন। হ্যাঁ, আমরা আবার সামনের দিকে যাব। আমি এখানে আগে অনেকবার এসেছি, আমি এখানে বেশ কিছু জিনিস জানি, যে কোথায় কি বেশ কিছু জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। যেমন ওই উপরটিতে যদি দেখেন, ওখানে একটা হাতি আছে, হাতির পিঠে কিছু মানুষ আছে, পিছনে কিছু মানুষ নৃত্যাকৃতি, মানে একটা সে একটা কৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। আর মেইন ফটক, মানে ওই পাশে যে ফটকে পাণ্ডুলিপি আছে, সেখানে কিন্তু একটা ড্রাগনের ছবি আছে। আমি সেটাও যদি একটু দেখাতে চাই, যেহেতু এটার জুম কন্ডিশন খুবই খারাপ, মানে ফোন দিয়ে ভিডিও করতেছি, সেক্ষেত্রে আমি একটু ড্রাগনটি দেখানোর চেষ্টা করব। ড্রাগনটি হচ্ছে এই ফটকের উপরেই, এই যে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ড্রাগন, এইটা হচ্ছে ড্রাগন। এবং আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, হ্যাঁ এটা হচ্ছে ড্রাগন, এবং একটা ড্রাগনের ছবি আছে। সব মিলিয়ে এটা কি বলতে চাই, বা এই মঠটার কী অবস্থা, সেটা কিন্তু এখনো ক্লিয়ার না। আমি যেন কিছুতেই মিলাতে পারতেছি। উপরে অনেক পাখির ডাক শুনতে পারতেছি, যেহেতু সকালবেলা, খুবই ভালো লাগছে।